আজকে আমরা এমন একটা বিজনেস কেস নিয়ে কথা বলবো যেটা শুনলে একটু অবাকই হতে হয়, একটা ধাঁধার মতো, যেখানে দারুণ রেজাল্টের পরেও বাজারে তার উল্টো প্রতিক্রিয়া দেখা যায়। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন সোজা মূল রহস্যটাতেই ঢোকা যাক। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ক্ষেত্রে এমন কি হলো যা বড় বড় বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে? প্রশ্নটা শুনলে মনে হবে খুব সহজ, কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ পেঁচানো। ভাবুন তো, একটা কোম্পানি তার ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্স দেখালো, আর ঠিক তখনই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করল। কেন? এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে চলুন দেখি মাহিন্দ্রার পারফরম্যান্সটা কি দুর্দান্ত। কোম্পানির মোট রেভিনিউ মানে আয় বছরে 22% বেড়েছে। যে কোনো বড় কোম্পানির জন্য এটা কিন্তু একটা অসাধারণ গ্রোথ। আর এখানেই শেষ না, ট্যাক্স দেওয়ার পরেও কোম্পানির লাভ বেড়েছে আরও বেশি, মানে 24%। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে কোম্পানির ভিতটা আসলে কতটা শক্ত। আর ট্র্যাক্টর বিক্রির কথা যদি বলি, সেখানে তো তারা একটা রেকর্ডই করে ফেলেছে। বাজারের ৪৫.২% এখন তাদের দখলে, যা এর আগে কখনো হয়নি। তার মানে কৃষি সরঞ্জামের বাজারে মাহিন্দ্রা তার রাজত্ব আরও মজবুত করে নিল। কিন্তু এত ভালো ভালো খবরের পর কি হলো জানেন? ফলাফল বেরোনোর পরেই স্টকটা প্রায় 2% পড়ে গেল। এখানেই তো আসল প্রশ্নটা, কেন এমন হলো? বাজার কি এমন কিছু দেখতে পাচ্ছে যা সাধারণ চোখে ধরা পড়ছে না? চলুন একটু গভীরে গিয়ে দেখি, প্রমাণগুলো এক এক করে দেখি যে ব্যবসাটা আসলে কতটা ভালো চলছে। কোম্পানির বিভিন্ন সেগমেন্টের দিকে নজর দিই। দেখুন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কিন্তু শুধু একটা জিনিস বানায় না। এটা একটা বিশাল কোম্পানি যার ব্যবসার 3টে বড় পিলার আছে। একটা হলো অটোমোবাইল, মানে গাড়ি, বিশেষ করে ওদের এসইউভিগুলো তো খুবই জনপ্রিয়। দ্বিতীয়টা হলো কৃষি সরঞ্জাম, যেখানে ট্র্যাক্টরই প্রধান। আর 3 নম্বরে আছে বিভিন্ন সার্ভিসেস, যেমন ফিনান্সিয়াল সার্ভিস বা টেকনোলজি। আর মজার ব্যাপার হলো, এই গ্রোথটা কিন্তু কোনো একটা সেগমেন্ট থেকে আসছে না, সব দিকেই হচ্ছে। গাড়ির বিক্রি বেড়েছে 17%, ট্র্যাক্টর বিক্রি বেড়েছে 10%, আর সার্ভিসেস থেকে আয় বেড়েছে 13%। মানে পুরোটাই একটা ব্যালেন্স গ্রোথ। মানে এক কথায় বলতে গেলে কোম্পানির এমন কোনো বিভাগই নেই যেটা খারাপ করছে। এসইউভির মার্কেট শেয়ার বেড়েছে, ট্র্যাক্টরে তো রেকর্ডই হলো, ফিনান্সিয়াল সার্ভিস, টেক মাহিন্দ্রা, লজিস্টিক্স সব দিকেই শুধু ওপরে ওঠার গল্প। এই সংখ্যাগুলোই বলে দেয় ব্যবসাটা কতটা শক্তিশালী। কিন্তু ব্যবসার এই দারুণ পারফরম্যান্সের সাথে স্টক মার্কেটের ব্যবহারটা ঠিক মিলছে না। একটা বড় দ্বন্দ্ব আছে। চলুন এবার সেই বিভ্রান্তিকর টেকনিক্যাল ছবিটা একটু দেখি, যেটা ইনভেস্টরদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। এখানেই দেখুন বাজারের দ্বিধাটা কতটা স্পষ্ট। একদিকে investing.com-এর মতো বড় প্ল্যাটফর্ম বলছে স্ট্রং সেল, মানে শেয়ার বেচে দিন, আবার ঠিক তার উল্টো দিকে ধান.co বলছে বুলিশ, মানে শেয়ারের দাম বাড়বে। ভাবুন তো অবস্থা, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোই যদি একমত হতে না পারে, তাহলে একজন সাধারণ বিনিয়োগকারী কি করবে? এই যে কোডটা দেখছেন, এটা আসলে পুরো সিনারিওটা এক লাইনে বলে দিচ্ছে। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো এতটাই মিশ্র যে যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য এটা একটা বড়সড় ওয়ার্নিং সাইন। মানে বাজার নিজেই যখন কনফিউজড, তখন হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা খুবই রিস্কি। এখন প্রশ্ন হলো, এই কনফিউশনটা তৈরি হচ্ছে কেন? কারণটা হলো, একটা কোম্পানিকে অ্যানালাইসিস করার দুটো একেবারে আলাদা রাস্তা আছে। একটা হলো কোম্পানির ভেতরের খবর দেখে, আর আরেকটা হলো বাজারের বাইরের মুড বা সেন্টিমেন্ট দেখে। আর এই দুটো রাস্তা প্রায়ই দুটো আলাদা গল্প বলে। প্রথমটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মানেটা কি? মানে হলো কোম্পানির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যটা বোঝা, তার আয় কত, লাভ কত, মার্কেটে তার জায়গাটা কোথায়। ঠিক যেমন একজন মেকানিক একটা গাড়ির ইঞ্জিন খুলে দেখে তার আসল কন্ডিশনটা বোঝেন। আর আমরা তো দেখলামই, মাহিন্দ্রার ফান্ডামেন্টালস কিন্তু খুবই স্ট্রং। আর দ্বিতীয়টা হলো টেকনিক্যাল অ্যানালিসিস। এটা কিন্তু কোম্পানির ভেতরে তাকায় না, এটা দেখে বাজারের ডেটা, চার্টের ওঠানামা আর বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট। অনেকটা একজন পোলস্টার যেমন ভোটের আগে মানুষের মুড বোঝার চেষ্টা করেন, এটাও সেরকম। এটা আসলে বাজারের মেজাজটা মাপার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এই ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের লড়াইটা মিলিয়ে বিনিয়োগকারীদের সামনে কি রাস্তা খুলে দিচ্ছে? চলুন দেখি এর মানেটা আসলে কি দাঁড়ায়। তো শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হবে? দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা খবরের ওপর নির্ভর করছে না, নির্ভর করছে বিনিয়োগের সময়সীমার ওপর। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য এই মিশ্র সিগন্যাল একটা সতর্কবার্তা। তাদের হয়তো একটু অপেক্ষা করা উচিত। কিন্তু যারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তাদের জন্য কোম্পানির এই শক্তিশালী ফান্ডামেন্টালস কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে, বিশেষ করে যখন দামটা একটু কম।
তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন একটা দারুণ ব্যবসা যার সবকিছু ঠিকঠাক চলছে সে একটা নার্ভাস বা দ্বিধাগ্রস্ত বাজারের সামনে এসে দাঁড়ায়, তখন সেটাকে কি হিসেবে দেখা উচিত? ভবিষ্যতের জন্য একটা সতর্কবার্তা, নাকি কম দামে একটা ভালো শেয়ার কেনার সুযোগ? উত্তরটা কিন্তু ভাবার মতো।